প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা বাংলাদেশ কর বিধি বইয়ের কোম্পানির কর নির্ধারণ থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব এবং আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যে অঙ্কটা করব আজকে, এটা যদি দেখি যে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ার 2016 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছে। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আপনারা বিগত ক্লাসগুলো অবশ্যই দেখে আসবেন, তাইলে বিশেষ করে প্রথম ক্লাসটা তো অবশ্যই দেখবেন, তাহলে অঙ্ক খুব ভালো করে বুঝতে পারবেন। তো এই অঙ্কে আমরা জানি একটা লাভ লোকসান হিসাব দেওয়া থাকে, এখানে দেওয়া আছে এবং আমাদের করণীয় কি করতে বলছে, সোনালী লিমিটেডের মোট আয় এবং কর দায় নির্ণয় করতে হবে। এই মোট আয় এবং কর দায় হচ্ছে আসলে মূলত এই অঙ্কে করতে বলে। তো এই মোট আয় কর দায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের আগে ছোট্ট একটু জেনে নিই আমরা আসলে কি করতে বলে। সেটা হচ্ছে আমাদের এই যে লাভ লোকসান হিসাব আছে, এই লাভ লোকসানটা আসলে কোম্পানির নিয়ম অনুযায়ী করা। কিন্তু আমরা যখন কর দিতে যাব তখন হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী আসলে করতে হয়। তো এমন কিছু এন্ট্রি বা তথ্য আছে যেগুলো আসলে আমরা এখানে খরচ হিসেবে দেখাইছি, বাট এগুলোর কোনো অনুমোদন নাই। মানে সরকারি আইন অনুযায়ী এর কোনো অনুমোদন নেই, তারপর আমরা এখানে খরচ হিসেবে দেখাইছি। এইগুলাই আসলে আমাদের কি করতে হয়, নতুন করে আবার যোগ দিতে হয় যেগুলোর অনুমোদন ছিল না, যেগুলো মোট লাভের সাথে। কারণ এই খরচ যখন আমরা দেখাবো তখন তো নেট লাভ কমে যাবে। কিন্তু নেট লাভ কমানোর জন্য আসলে অনেক হিসাব এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে যে নেট লাভটাকে আমরা একদম খাঁটি মানে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যেগুলোর অনুমোদন নেই, এগুলোকে আমাদের নতুন করে আবার যোগ দিতে হবে। তো আমরা যদি এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথম থেকে পড়ি যে সোনার তরী লিমিটেড তার অনুমোদিত অনুমোদিত মূলধনের 8% শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করে। তাহলে আমরা কিন্তু জানি যে 10%-এর নিচে যদি আইপিওর মাধ্যমে হস্তান্তর করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু কর নির্ধারণের সময় 22.5% নিতে হয়। যদি এটা 10%-এর উপরে থাকতো তাহলে নিতাম কত, 20%। কিন্তু যেহেতু 10%-এর নিচে আছে, মানে 8% শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তর করেছে, এক্ষেত্রে কিন্তু আমাদের যখন আমরা কর নির্ধারণ করব ব্যবসায়ী হাতে আয়ের উপরে, আমাদের কি করতে হবে, 22.5% নিতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর 30শে জুন 2024 তারিখে সমাপ্ত বছরের লাভ লোকসান এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলা তথ্য দেওয়া আছে, কিছু সমন্বয় অন্যান্য তথ্য আকারে দেওয়া আছে। তাহলে এই অঙ্ক করার ক্ষেত্রে আমরা প্রথমে একটা ছক নিব এবং করদাতা হচ্ছে সোনার তরী লিমিটেড। আয় বর্ষ কত, আয় বর্ষ হচ্ছে 24 জুন। তাহলে 24-25 হবে তার কর বর্ষ, এবং আয় বর্ষ হবে তার 1 বছরের কম, মানে 23-24। তাহলে আমরা লিখবো মোট আয় নির্ণয়। প্রথম নিব আমরা লাভ লোকসান হিসাব অনুযায়ী মোট লাভ। কোথায় পাবো, আমরা অঙ্কের নিচের দিকে আসবো। এই যে নেট লাভ দেওয়া আছে কত টাকা, 5,17,000 টাকা। তাহলে আমরা লিখলাম যে লাভ লোকসান অনুযায়ী নেট লাভ হচ্ছে 5,17,000 টাকা। এরপর আমরা একটা শিরোনাম দিব, যোগ অননুমোদনযোগ্য খরচ সমূহ। এখানে অননুমোদনযোগ্য খরচ কোনগুলা? অনুমোদনযোগ্য খরচ হচ্ছে আমরা বলছি একটু আগে যে খরচের কোনো অনুমোদন ছিল না, সেটাই আসলে আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে এটা করার ক্ষেত্রে এই অঙ্কে নতুন কিছু তথ্য আছে। আমরা দেখি ক নম্বরে বলছে, বেতনের মধ্যে স্বীকৃতি নাই এরূপ ভবিষ্যৎ তহবিলের অনুমোদিত প্রদত্ত 15,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তার মানে কি, এই 15,000 টাকা বেতনের ভিতরে আছে কিন্তু অননুমোদিত, এর কোনো অনুমোদন ছিল না। তাহলে আমরা লিখবো বেতন স্বীকৃতবিহীন ভবিষ্যৎ তহবিলে দান 15,000 টাকা। এরপর যদি খ নাম্বারটা আমরা পড়ি, যে বেতনের মধ্যে উচ্চস্থল হতে কর কর্তন করা হয়নি এরূপ 20,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তার মানে উচ্চস্থলে কর কর্তন হয় নাই। তার মানে কি, উচ্চস্থলে কর কর্তন না হলে এটার অনুমোদন থাকবে না। তাহলে অনুমোদন না থাকলে এটা কোথায় দেখবো, অনুমোদন যোগ্যতে। তাহলে কত টাকা বেতন উচ্চ কর করা হয়নি, 20,000 টাকা। এরপর যদি দেখি যে গ নাম্বারে, দানের মধ্যে 6,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে যা রাজস্ব বোর্ডকৃত অনুমোদিত। এখন আমরা তো জানি যে দান হচ্ছে কি পুরাটাই অনুমোদনযোগ্য না, কিন্তু দানের মধ্যে 6,000 টাকা অন্তর্ভুক্ত আছে যেটার আবার অনুমোদন আছে। তাহলে যেটার অনুমোদন আছে এটা তো আমরা নিতে পারবো না, তাহলে যেটার অনুমোদন নাই সেটা নিতে হবে। তাহলে আমরা দেখি যে দান কত টাকা আছে। দান আমরা দেখতে পাচ্ছি কত, 38,000। তাহলে 38,000 তো পুরাটাই আসলে অনুমোদনযোগ্য নয়, পুরোটাই এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু 6,000 টাকা অনুমোদন আছে, তাহলে যেটা আছে সেটা তো আর যাবে না। তাহলে আমরা দান লিখবো 38,000 থেকে 6,000 বাদ, তাহলে 32,000 টাকা অনুমোদন নেই। এরপর যদি দেখি আমরা পরের ঘ নাম্বারে, কুঋণের মধ্যে 6,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে যা মৃত ব্যবস্থাপকের নিকট পাওনা ছিল। তাহলে কুঋণ তো আমরা জানি হচ্ছে কি অনুমোদন আছে, কুঋণের কি, এই যে এই কুঋণটার কি অনুমোদন আছে, কিন্তু কুঋণের মধ্যে 6,000 টাকা অন্তর্ভুক্ত রয়েছে যা মৃত ব্যবস্থাপকের নিকট পাওনা ছিল। তাহলে যেটা পাওনা ছিল সেটা তার অনুমোদন নাই। তাহলে আমরা লিখবো যে কুঋণ মৃত ব্যবস্থাপকের নিকট পাওনা কত টাকা, 6,000 টাকা। এরপর যদি দেখি যে চ নম্বরে, অনুমোদিত অবচয় 20,000 টাকা, মানে আপনাকে 20,000 টাকার অবচয়ের অনুমতি ছিল,
কিন্তু আপনি অবশ্যই দেখাইছেন কত? আপনি অবশ্যই দেখালেন 26,000 টাকা। তাহলে 26,000 টাকার তো আর আপনার অনুমোদন নাই। 6,000 টাকা আপনি বেশি দেখাইছেন। তাহলে আমরা লিখব যে 26,000 থেকে 20,000 টাকা বাদ দিয়ে 6,000 টাকা আপনার অনুমোদন ছিল না, সেটা আমরা এখানে দেখাইছি। এরপর যদি দেখি যে আরেকটা এন্ট্রি আছে নগদ তহবিল তসরুফ। এখন নগদ তহবিল তসরুফ জিনিসটা কি? এটা আমাদের জন্য একটা নতুন জিনিস। নগদ তহবিল তসরুফ হচ্ছে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা যদি আপনার কাছে গচ্ছিত থাকে এবং সেটাকে যদি আপনি আ ব্যবহার করে ফেলেন বা অন্যায়ভাবে সেটাকে খরচ করে ফেলেন এবং সেটা যদি খরচ হিসেবে দেখান, সেটি কিন্তু একটা মানে অন্যায় কাজ। এটা একটা অনুমোদনযোগ্য খরচ না। কারণ নগদ তহবিল তসরুফ মানে অন্য প্রতিষ্ঠানের টাকা আপনার কাছে গচ্ছিত ছিল যেটাকে আপনি অন্যায়ভাবে ব্যবহার করেছেন। তো এটা হচ্ছে আমাদের কি অনুমোদন নাই। তাহলে আমরা দেখাবো নগদ তহবিল তসরুফ কত? ২,০০০ টাকা। এরপর যদি দেখি যে আমাদের অঙ্কে জরিমানা আছে। জরিমানা তো পুরোটাই আমরা জানি যে অনুমোদনে নাই। তাহলে জরিমানা নিলাম আমরা ৩,০০০ টাকা। এরপর যদি দেখি আয়কর। এই আয়করটা তো আমাদের পিছনের বছরের আয়কর। তাহলে আপনি এই বছর খরচ হিসেবে দেখাইছেন। তার মানে এটারও অনুমোদন থাকবে না। তাহলে আমরা দেখাইলাম যে আয়কর কত টাকা? 23,000 টাকা। তাহলে আমরা আয়কর দেখাই দিলাম। তাহলে এই সবগুলাকে যদি যোগ করি ১,০৭,০০০ হয়। তাহলে ৫,১৭,০০০ এর সাথে যদি ১,৭০,০০০ যোগ করি তাহলে ৬,২৪,০০০ হয়। এরপর আমরা এখান থেকে বাদ দিব কি? বাদ অকারবারি আয়সমূহ। তা চলেন দেখি অকারবারি আয়সমূহ কি, কি আছে। প্রথমে আছে লভ্যাংশ প্রাপ্তি। অকারবারি আয় জিনিসটা কি? এক কথায় যদি বলি, এই প্রতিষ্ঠান তার নিজস্ব উদ্দেশ্যে পরিচালিত হয়। কিন্তু নিজস্ব উদ্দেশ্যে পরিচালিত হওয়ার পাশাপাশিও সে যদি অন্যভাবে বিনিয়োগ করে বা অন্য জায়গায় অর্থ বিনিয়োগ করে উপার্জন করে সেটি হচ্ছে অকারবেরি আয়। মানে এই কারবারের সাথে রিলেটেড না, মানে এই কারবারের সাথে সম্পর্কিত না। তো লভ্যাংশ প্রাপ্তি মানে সে অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, সেখান থেকে সে লভ্যাংশ পাইছে কত টাকা? ৫০,০০০ টাকা। তাহলে আমরা দেখাই দিলাম লভ্যাংশ প্রাপ্তি কত? ৫০,০০০ টাকা। এরপর আছে সরকারি সিকিউরিটি সুদ, মানে সিকিউরিটিতে বিনিয়োগ করে সে টাকা ইনকাম করেছে। তাহলে কত টাকা? ১৯,০০০ টাকা। এবার আসি বাট্টাপ্রাপ্ত অনুমোদন আছে শেয়ার অধিহার। এটা তো একটা দায়। এটা আমরা কি করছি? আয় হিসাবে দেখাইছি, যেটাও একটা অকারবারি আয়সমূহ কত টাকা? ২০,০০০ টাকা। এরপর আসি আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। এটা নিয়ে প্রত্যেক ক্লাসে আলোচনা করি। এবারে একটু সহজ ভাষায় বলি, আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে আসলে ২ ভাবে বিবেচনা করা যায়। একটা হচ্ছে মূলধন জাতীয় আয়, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আপনি যদি মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করেন তাহলে সেটা কারবারি আয় হয়ে যাবে। তাহলে কারবারি আয় হলে তো আর এখানে আমরা নিতে পারবো না, কারণ এখানে লেখা আছে কি? অকারবারি আয়। কিন্তু যদি আপনি মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচনা করেন তাহলে কিন্তু সেটা অকারবারি আয় হিসেবে বিবেচিত হবে। তো আমরা প্রথম ২ টা অঙ্ক করেছি, যেটাকে আমরা এটা মুনাফা জাতীয় আয় হিসেবে বিবেচনা করে অকারবারি আয়তে দেখাই নাই। আবার গত লাস্ট যে ৩য় ক্লাসে এটাকে আমরা মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচনা করে দেখাইছি। তো এটাও আমরা এবারেও মূলধন জাতীয় আয় হিসেবে বিবেচনা করে দেখাই। ধরে নিই এটা মূলধন জাতীয় আয়, তাহলে মূলধন জাতীয় আয় হলে তো এটা অকারবারি হয়ে যাবে। তাহলে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ আমরা দেখাইলাম কত টাকা? ১০,০০০ টাকা। তাহলে অন্যান্য আয়ের আসলে আমাদের অনুমোদন আছে। তাহলে এই অকারবারি আয় সব যোগ করার পর ৯৯,০০০ হয়। ৬,২৪,০০০ থেকে ৯৯,০০০ বাদ দিলে ৫,২৫,০০০ হয়। তাহলে এই ৫,২৫,০০০ হচ্ছে আমাদের ব্যবসা হতে আয়। তাহলে আমরা ব্যবসা হতে আয় পেলাম ৫,২৫,০০০ টাকা। এখন আমরা কি করব? এই যে অকারবারি আয়সমূহ আমরা এখান থেকে বাদ দিছি, এগুলাকে আমরা যোগ করব। একবার যোগ করব। এখন বলতে পারেন স্যার একবার যোগ একবার বিয়োগ কেন করব? একবার বাদ দেওয়ার কারণে আমরা ব্যবসা হতে আয় পেয়েছি এবং এই ব্যবসা হতে আয় পাওয়ার জন্যই আমাদের আসলে বাদ দেওয়া লাগছে। এরপর আমরা কি করব? এইগুলাকে সমন্বয় করে, মানে যে জিনিসগুলা খাঁটি আকারে যাবে সেগুলাকে সমন্বিতকরণ করে নিব। তা কারবারি আয় সময় প্রথম লভ্যাংশের প্রাপ্তি আছে। লভ্যাংশ প্রাপ্তি যখন এখন আমরা নিচে আবার যোগ করব তখন এটা বাট্টাকরণ করে নিব। তাহলে লভ্যাংশ প্রাপ্তিও ২০% বাট্টাকরণ করতে হয়। তাহলে ৫০,০০০ উপরে ১০০ নিচে হচ্ছে ৮০ দিয়ে ভাগ করলে বাট্টাকরণ হয়ে যায়। তাহলে কত টাকা আসে? ৬২,৫০০। এরপর সরকারি সিকিউরিটি সুদ ৫% বাট্টাকরণ করতে হয়। তাহলে আমরা লিখব সরকারি সিকিউরিটি সুদ ৫% উপরে ১০০ নিচে ৯৫ দিয়ে ভাগ করলেই বাট্টাকরণ হয়ে যাবে। তারপরে আমরা নিব হচ্ছে আসবাবপত্র বিক্রয় শেয়ার অধিহারটা আমরা নিব না, কারণ শেয়ার অধিহার একটি দায়, এটা আমরা হিসাবে দেখাইছি। তো এইজন্য এটা এখানে নিব না। তাহলে এরপর থাকে আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ১০,০০০। আমরা আসবাবপত্র বিক্রয়জনিত লাভ ১০,০০০ টাকা দেখাই দিলাম। তাহলে এই হচ্ছে আসলে আমাদের যে অকারবারি আয়সমূহ আমরা যোগ করলাম, তাহলে যোগ করলে হয় ৬২,৫০০ টাকা এবং উপরে ৫,২৫,০০০ সাথে যদি মোটা আকারে যোগ করি তাহলে হয় ৬,১৭,০০০ টাকা। তাহলে আমরা আসলে মোটায় নির্ণয় করতে সমর্থ হয়েছি। এরপর আমাদের অঙ্কে দ্বিতীয়টায় বলছিল কর দায় নির্ণয় করো। এখন আমরা কর দায় নির্ণয় করার জন্য একটা ছক কাটবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ, এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। তাহলে দেখেন যে কর দায় নির্ণয় করার জন্য ছকটা কিভাবে করতে হয়।
তাহলে আমরা কর দায় নিলাম। প্রথম উৎসের নাম, আয়ের পরিমাণ, টাকা, করের পরিমাণ। তো প্রথমেই আমাদের নিতে হবে ব্যবসা হতে আয়। তাহলে ব্যবসা হতে আয় আমরা এইমাত্র নির্ণয় করেছিলাম। কত টাকা? ৫,২৫,০০০ টাকা ব্যবসা হতে আয়। এটার উপর কয় পার্সেন্ট নিব? এটার উপর নিব ২.৫%। আমি আবারও বলেছি, যদি এই শেয়ার ৮%, ১০%-এর উপরে হয় তাহলে ২০%। যদি ১০%-এর নিচে হয় তাহলে কি? ২.৫%। তাহলে ব্যবসা হতে হয় ২.৫%। তাহলে ৫,২৫,০০০ টাকা ছিল, ২.৫% দিলে আমাদের হয় ১,১৮,১২৫। এরপর নিব মূলধনী লাভ হতে হয়। মূলধনী লাভ হতে হয় কোনটা? এই যে এইমাত্র এই যে শেয়ার আসবাবপত্র বিক্রয়জনিত লাভ। এটা কিন্তু আমরা মুনাফা জাতীয় আয় ধরিনি। এটা আমরা ধরেছি কি? মূলধন জাতীয় আয় বিবেচনা করেছি। তাহলে মূলধন জাতীয় আয় বিবেচনা করলে এটা তো অবশ্যই এখানে নিতে হবে। তো আসবাবপত্র বিক্রয়জাত লাভের উপর কিন্তু 15%, এটা মনে রাখতে হবে যে মূলধন জাতীয় লাভের উপর কয় পার্সেন্ট? আসবাবপত্র বিক্রয়জাত লাভের উপর 15% হচ্ছে আমাদের কর দেখাইতে হবে। তাহলে এটার 15% হচ্ছে হয় ১৫০০ টাকা। এরপর আছে আমাদের আর্থিক পরিসম্পদ থেকে। আর্থিক পরিসম্পদ থেকে আয় আমাদের কয়টা ছিল? ২টা, লভ্যাংশ এবং সরকারি সিকিউরিটির সুদ। তাহলে লভ্যাংশ প্রথম নিব আমরা। লভ্যাংশ 20%, ৬২,৫০০। এটাকে এই যে ৬২,৫০০ হয়েছিল, এটার উপর যদি আমরা 20% করি তাহলে আমাদের হয় ১২,৫০০। এরপর আছে সরকারি সিকিউরিটির সুদ। কত টাকা ছিল? ২০,০০০ টাকা ছিল। এটার উপর কিন্তু ২.৫% দিবেন। আপনি এই ব্যবসা হতে আয়ের উপর যা নিবেন, আপনি সরকারি সিকিউরিটি সুদের উপরও তাই নেবেন। এটা মনে রাখতে হবে। আবারও বলতেছি, ব্যবসা হতে আয়ের উপর যে পার্সেন্টেজ দিবেন, সরকারি সিকিউরিটি সুদের উপরও সেই একই পার্সেন্ট দিবেন। তাহলে আমাদের কত ছিল? ২০,০০০ টাকা। এটার উপর যদি ২.৫% দিই ৪,৫০০ হয়। তো দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আর্থিক পরিসম্পদ থেকে ক নম্বরে মোট হয় ৮২,৫০০ এবং এই দুইটা যোগ করলে হয় ১৭,০০০ টাকা। এরপর খ নাম্বার দিব আমরা। খ নাম্বারে লিখব যে ধারার ১৬৩ ধারার আর্থিক পরিসম্পদ আয়তে মোট ন্যূনতম কর। তাহলে ২০,০০০ টাকা নিয়েছিলাম। এটার কয় পার্সেন্ট ধরেছিলাম আমরা? ৫% মোটাঙ্কিত করে করেছিলাম। সেই ৫% নিতে হবে এবং ৬২,৫০০ তে কত নিয়েছিলাম? 20%। তাহলে এটার 20% নিতে হবে। তাহলে দুইটাকে যদি করে যোগ করি ১৩,৫০০ হয়। আরো সহজভাবে যদি বলি যে ৬২,৫০০ থেকে আপনি ৫০,০০০ বাদ দিবেন, তাহলে কত হয়? ১২,৫০০ এবং ২০,০০০ থেকে যদি আপনি ১৯,০০০ বাদ দেন তাহলে হয় ১,০০০। তাহলে আগের ১২,৫০০ আর এই ১,০০০ মোট ১৩,৫০০। এভাবে আপনি দেখাইতে পারেন। তো আমাদের এখন কি করতে হবে? ক, খ এর মধ্যে যেটি অধিক, তাহলে এই দুইটার মধ্যে আসলে বড় কোনটা? বড় হচ্ছে ১৭,০০০। তাহলে আমরা ১৭,০০০ এখানে নিয়ে নিলাম, যে দেখাইলাম ১৭,০০০। এখন আমাদের কি করতে হবে? এখন কর পূর্ববর্তী নিট মুনাফা কত হয়েছে? তার মানে এই তিনটা ১,১৮,১২৫, ১৫০০, ১৭,০০০ যদি যোগ করি তাহলে আমাদের হয় ১,৩৬,৬২৫। এটা হচ্ছে কর পূর্ববর্তী নিট মুনাফার বিপরীতে কর দায়। এরপর আমরা এখান থেকে বাদ দিব কি? বাদ দিব উৎসে কর কর্তন। উৎসে কর কর্তন কোনটা? এই যে ৬২,৫০০ আর ৫০,০০০ বাদ দিলে ১২,৫০০ হয়। তাহলে লভ্যাংশের উপর কত? ১২,৫০০ এবং সরকারি সিকিউরিটি সুদ ২০,০০০ থেকে ১৯,০০০ বাদ দিলে হয় ১,০০০। তাহলে সরকারি সিকিউরিটি সুদ ১,০০০। কত হয়? ১৩,৫০০। এই যে ১৩,৫০০ আমরা আগেই নির্ণয় করে রেখেছিলাম। তাহলে ১৩,৫০০ যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের হয় ১,৩০,১২৫। এটা হচ্ছে নিট প্রদেয় কর। এই ছিল অঙ্কের সমাধান। আর নিচের টিকাগুলো যদি একটু দেখেন যে কোম্পানির লভ্যাংশের উপর 20% কর কর্তন করা হয়েছে। আসবাবপত্র বিক্রয়জনিত লাভকে মূলধন জাতীয় ধরা হয়েছে। তারপরে বোনাস শেয়ার ইস্যু, এই যে এখানে এই নাম্বার ছিল, বোনাস শেয়ার ছিল, সেটা আমরা দেখাইনি। বোনাস শেয়ার ইস্যু করে মূলধন জাতীয় বিদায় করযোগ্য বলে বিবেচিত হলো না। শেয়ার অধিহার জাতীয় মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে বিবেচনা করেছি। বিক্রয় হতে আয় জানা না থাকায় ন্যূনতম কর নির্ধারণ করা সম্ভব হলো না। তো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। এগুলো টিকা লিখবেন, টিকা অবশ্যই লিখবেন। তো এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, যদি কোনো সমস্যা হয়। এবং অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই আপনাদের সাবস্ক্রাইবের কারণেই হচ্ছে পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা আসে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।